ভ্রূণতত্ত্ব, ঠিক আছে। ভ্রূণতত্ত্বকে কি এমব্রায়োলজিও বলা হয়। এমব্রায়ো মানে ভ্রূণ। জীববিদ্যার যে শাখায় প্রাণীর ভ্রূণের বিকাশ এর বিভিন্ন স্তরগুলি তুলনামূলক অধ্যয়ন করা হবে, মানে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবে, একটা ভ্রূণের সঙ্গে আরেকটা ভ্রূণের তুলনা করবে, তাকে কি বলা হচ্ছে? তুলনামূলক ভ্রূণতত্ত্ব। ভ্রূণ হলো মাতৃদেহ বা ডিমের ভেতরে বৃদ্ধিরত জীব। বোঝা গেল? ভ্রূণ জিনিসটা কি? ডিমের ভেতর বা মাতৃদেহের ভেতর বৃদ্ধিরত জীব, তাকে আমরা ভ্রূণ বলি। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ীর ভ্রূণের বিকাশে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। এগুলি প্রমাণ করে যে প্রাণীগুলির উৎপত্তি একই সাধারণ পূর্বপুরুষ থেকে হয়েছে। বোঝা গেল? মানে ভ্রূণগুলো একই রকম হয়, একই রকম কিছু বৈশিষ্ট্য হয়, ওই জন্য আমাদের ধারণা করছি যে একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্যই আলাদা আলাদা হওয়া সত্ত্বেও তাদের ভ্রূণের বিকাশের স্তরগুলি কি অনেকটা মিল আছে। আচ্ছা, দেখ এই বৈশিষ্ট্যগুলি কি কি? গলবিলীয় বহিস্থ ফুলকা খাজ, আর কি বলছে? অন্তস্থ যুগ্ম ফুলকা থলি। বহিস্থ ফুলকা খাজ, ওই গলবিলীয় বহিস্থ ফুলকা খাজ মানে এই খাজগুলো, আর কি বলছে? অন্তস্থ যুগ্ম ফুলকা থলি। মাছ থেকে স্তন্যপায়ী অবধি সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের প্রাথমিক পর্যায়ে গলবিলীয় বহিস্থ ফুলকা খাজ দেখা যায়। মাথার নিচে পার্শ্বীয়ভাবে এই খাজ তৈরি হয়। প্রকৃতপক্ষে ভ্রূণের গলবিলের ভেতরের দিকে গলবিলীয় অন্তঃত্বক স্ফীত হয়ে দুই পাশে যুগ্ম ফুলকথলি গঠন করে। তাহলে গলবিলীয় ফুলকথলি কে গঠন করছে? বল। ভ্রূণের গলবিলের ভেতরের দিকে গলবিলীয় অন্তঃত্বক যেটা আছে, অন্তঃত্বক, সেটাই স্ফীত হয়ে কি হলো? দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, তাহলে অন্তঃত্বকটাই কি হয়ে যাচ্ছে? স্ফীত হয়ে, গলার কাছে যে অন্তঃত্বকটা সেটাই স্ফীত হয়ে কি হয়ে যাচ্ছে? যুগ্ম ফুলকথলি হয়ে যাচ্ছে। আর এটা বাইরের দিকে বহিস্থ ফুলকাথলির খাজ সৃষ্টি করছে, ঠিক আছে। মানে গলার ভেতরের জায়গাটা ধর ফুলে টুলে বাইরের থেকে একটা খাজ দেখা যায়। ভিতরের থেকে ফুলে গেলে তো বাইরে একটু কুচকে কুচকে যাবে, তাই না? ওটাই বলছে। এবার কি? গলবিলের বহিস্থ ফুলকা খাজ এবং অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলিকে একত্রে গলবিলীয় যন্ত্র বা ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস বলা হয়। আচ্ছা, মাছের ক্ষেত্রে এই অংশটি ফুলকা আর কানকোতে রূপান্তরিত হয়। মাছের ক্ষেত্রে এই অংশটা কি হয়ে যাচ্ছে? পরবর্তীকালে প্রথমে ওই গলবিলীয় এই অ্যাপারেটাসটা প্রথমে কি হয়ে যাচ্ছে? ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসটা ফুলকা আর কানকো তৈরি করছে, ঠিক আছে। কিন্তু স্থলজ মেরুদণ্ডীতে ফুলকা তো থাকে না, তাই এই ক্ষেত্রে আমরা কি বলি? এই ক্ষেত্রে গলবিলীয় যন্ত্রটি পরিবর্তিত হয়ে প্যারাথাইরয়েড, থাইমাস আর থাইরয়েড গ্রন্থি তৈরি করে। বোঝা গেল? তাহলে গলার ভেতরের দিকে ত্বকটা কি হয়ে যাচ্ছে? প্রথমে ফুলে টুলে বাইরের থেকে খাজ খাজ বোঝা যাচ্ছে। এই জিনিসটাকেই আমরা কি বলছি? গলবিলীয় ওই ফুলকা খাজ, তাই না? বহিস্থ ফুলকা খাজ। আর আরেকটা কি ছিল বল? আরেকটা ছিল হচ্ছে অন্তস্থ যুগ্ম ফুলকাথলি। এই দুটাই চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছিল? ফুলকা আর কানকো মাছের ক্ষেত্রে। কিন্তু আমাদের তো সেটা নেই। আমাদের কি আছে তার বদলে? থাইরয়েড, প্যারাথাইরয়েড আর থাইমাস। আচ্ছা, এবার কি বলেছে? লেজ সদৃশ গঠন আর মায়োটম পেশি। দেখ, অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠন দেখা যায়। মানে সব, আমাদেরও যখন ভ্রূণ অবস্থায় থাকে আমাদেরও একটা লেজ থাকে, তাই না? সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ অংশে মায়োটম নামক পেশিও বিন্যস্ত থাকে। লেজ সদৃশ অংশে উৎপত্তি এবং তাতে মায়োটম পেশির বিন্যাসে যে মিল দেখা যায় তা সমস্ত মেরুদণ্ডী প্রাণীগুলির অভিব্যক্তিগত সম্পর্ক সূচিত করে। সবার যেহেতু একই রকম দেখা যাচ্ছে মায়োটম পেশি, মানে মাছের লেজে যেই পেশিটা থাকে তাকে কি বলা হয়? মায়োটম পেশি, ঠিক আছে। তো সেই জন্য সবার যেহেতু একই দেখা যায়, ওই জন্য আমরা ধারণা করতে পারি এরা একই রকম জীব থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, বিবর্তনের গুরুত্ব। তুলনামূলক ভ্রূণতত্ত্বে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলির ভ্রূণের পরিস্ফুরণের পারিপার্শ্বিক সম্পর্ক সম্বন্ধে ধারণা করা সম্ভব হয়েছে। তুলনামূলক ভ্রূণতত্ত্ব থেকে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগুলি
যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে তাও অনুমান করা যায়। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখ একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর্নেস্ট হেকেলের কথা আছে। আর্নেস্ট হেকেল ভ্রূণতত্ত্ব দ্বারা অভিব্যক্তি ব্যাখ্যা করতে গিয়ে বায়োজেনেটিক সূত্র প্রণয়ন করেন। কি সূত্র? বায়োজেনেটিক সূত্র। তিনি 8টি প্রাণীর 3টি করে ভ্রূণ পর্যায়ে, অর্থাৎ মোট 24টি, এদের ছবি প্রকাশ করে দেখান যে তাদের মধ্যে সাদৃশ্যের বিশেষ প্যাটার্ন আছে। তার প্রণীত বায়োজেনেটিক সূত্র অনুযায়ী জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। কি বললাম? জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। আচ্ছা, অর্থাৎ প্রতিটি জীবের ভ্রূণের পরিস্ফুরণের পর্যায়গুলি, যেটাকে অ্যান্টোজেনি বলছে, ওটি কি জীবের অভিব্যক্তির পর্যায়গুলির মধ্যে দিয়ে যায়। মানে যেভাবে অভিব্যক্তি হয়েছে জীবগুলো, প্রথমে ধর মানে খুব সাধারণ একটা জীব ছিল, তারপরে ওর থেকে জটিল হলো, তারপরে আরও জটিল হলো, এরকম করতে করতে আজকের জীবে পরিণত হয়েছে। তো বিজ্ঞানী হেকেল কি বললো, যে ভ্রূণগুলো যেভাবে ওই মায়ের দেহে বা ডিমের মধ্যে তোর বড় হয়, স্টেজে চেঞ্জ হয়, সেইভাবেই আদিম যুগ থেকে এখন অবধি প্রাণীগুলো চেঞ্জ হয়ে এসেছে। মানে পরিবেশে যেরকম করে চেঞ্জ হয়ে এসেছে, সেটা এখন মায়ের পেটের ভেতরে বা ডিমের ভেতরে ওই চেঞ্জগুলো হয়। ঠিক আছে? ওটাকেই বলেছে যে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। এবার কথাটা বোঝা যাচ্ছে? জীবজনী মানে কি? ওই মায়ের পেটের ভেতর যে বড় হচ্ছে ভ্রূণটা বিভিন্ন স্টেজে, সেটাকেই বলছে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। জাতিজনী মানে কি? যে জাতিটা, গোটা যে প্রজাতিটা আছে, সেটা কিভাবে তোর ওই আদিমকাল থেকে চেঞ্জ হয়ে আজকের রূপে এসছে। বোঝা গেল? তাহলে জীবজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, মানে মায়ের পেটের ভেতর এমন করেই আমরা বৃদ্ধি পাবো যেরকম করে আমরা আদিম পৃথিবী থেকে এখনের পৃথিবীতে মানে চেঞ্জ হয়ে এসছি। বোঝা গেল? অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই সূত্রটাও পরবর্তীকালে হয়ে যায়, ওই মানে এটাকে ঠিক ধরে না। ঠিক আছে? তবু এটা আমাদের ইম্পর্টেন্ট। অভিব্যক্তি শেষ হলো, এবার কি লাস্ট টপিক আমাদের অভিযোজন। অভিযোজন মানে কি বলেছিলাম? যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহের যে সকল পরিবর্তন আমরা লক্ষ্য করি, সেটাকে কি বলা হচ্ছে? অভিযোজন। এগুলো কিছু তোর দেহের গঠনের চেঞ্জ হয়ে যায়, যেমন উটের কুচ সৃষ্টি হয়, ফণিমনসার কাটার সৃষ্টি হয়, তাই না? তারপরে ওই সুন্দরী গাছে কি হয়? শ্বাসমূলের সৃষ্টি হয়, শ্বাসমূল ঠেসমূল। বট গাছের কি হয়? ঠেসমূল হয়, তাই না? আচ্ছা, আর কিছু অভ্যাসগত অভিযোজনও হয়। ঠিক আছে? মানে অভ্যাসের চেঞ্জ, তোর কি বলবো, মানে কোনো পরিবর্তিত পরিবেশে, পরিবর্তিত না হলেও মানে কোনো একটা বিশেষ জায়গায়, ধর মরুভূমির দিকে খুব গরম টেম্পারেচার, বা তোর দিকে কি জানো নাম ওটা, আরে ঠান্ডা অঞ্চল যেখানে, সেখানে খুব ঠান্ডা পড়ে সারা বছর, এইসব জায়গায় জীবের মানে কিছু আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা যায়। বিশেষ কিছু আচরণ করে। ঠিক আছে? যেমন শীত ঘুম হয়, তারপরে কিছু ক্ষেত্রে গ্রীষ্ম ঘুম হয়, তাই না? এইসবের ক্ষেত্রে কি হয়? এইসবের ক্ষেত্রে আচরণগত পার্থক্যগুলি লক্ষ্য করা যায়। এটা দেখছিস? আচরণ আর অভিযোজন। পরিবেশের কোনো ইঙ্গিত বা উদ্দীপকের প্রভাবে বা অন্য কোনো জীবের কাজের প্রতিক্রিয়ায় কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে, সেটি হলো আচরণ। বোঝা গেল? জীব অর্থাৎ জীব যা করে, ভেবেচিন্তে যা করে, সেটাই হচ্ছে কি? আচরণ। পরিবেশের এই ইঙ্গিত হতে পারে গন্ধ, শব্দ, দৃষ্টি নির্ভর কোনো সংকেত। আচরণ জীবের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে। আচরণের ফল সুদূর প্রসারী। জীবের অভিব্যক্তি ঘটাতে আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে? পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ও অস্তিত্ব রক্ষা করতে জীবের আকার, আয়তন, গঠন, শারীরবৃত্তীয় কাজ ও আচরণে যে পরিবর্তন ঘটে, তাকেই কি বলা হয়? অভিযোজন বলা হয়। অভিযোজন একদিনের ঘটনা নয়, বহু বছর ধরে জীবদেহে সংঘটিত পরিবর্তনগুলি প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়ে কি
অভিযোজন আমাদের তৈরি হয়, তাই না? আচ্ছা, এবার কি বলেছে, বহু বছর ধরে জীবদেহে সংঘটিত পরিবর্তনগুলি প্রাকৃতিকভাবে নির্বাচিত হলে ক্রমশ তা ওই প্রজাতির সমস্ত জীবের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন সেটা সমস্ত জীবের মধ্যে ছড়িয়ে পড়বে একই রকম আচরণ বা একই রকম পরিবর্তন, সেটাই হয়ে যাবে অভিযোজন। ফলে জীবটিতে অভিযোজিত বৈশিষ্ট্যটি দেখা যায়। অভিযোজন অভিব্যক্তিতে সাহায্য করে। আচ্ছা, অভিযোজন আর অভিব্যক্তির মধ্যে সম্পর্কটা কি? অভিযোজন হয়ে হয়ে কি হবে? অভিব্যক্তি হবে, তাই না? আচ্ছা, অভিযোজনের কয়েকটি, আচ্ছা আগে সম্পর্কটা এই বইয়ের ভাষায় বলে নিই। অভিযোজন হলো অভিব্যক্তির অনেকগুলি কারণের মধ্যে অন্যতম। তবে সব অভিযোজনই অভিব্যক্তির পথে নতুন প্রজাতির সৃষ্টি করে না। সাধারণত সুবিধাজনক অভিযোজনগুলি কি করে? অভিব্যক্তির ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। মানে কিছু কিছু অভিযোজন হয় যেটা তোর পরিবেশের সঙ্গে সাপোর্ট খায় না, পরিবেশ চেঞ্জ হয়ে গেল, ওই অভিযোজনটা খারাপ করে আরও, ঠিক আছে? কিন্তু কিছু কিছু অভিযোজন কি ভালো করে, টিকে থাকতে সাহায্য করে, তো সেইগুলোই অভিব্যক্তিতে সাহায্য করে। যেগুলো খারাপ করছে সেগুলো করে না, তাই না? অভিযোজনের কয়েকটি উদাহরণ। অভিযোজন মূলত 3 প্রকারের হয়: অঙ্গ সংস্থানজনিত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন এবং আচরণগত অভিযোজন। এই আচরণগতটা তো আগেই বললাম, অঙ্গ সংস্থানগত আর শারীরবৃত্তীয় অভিযোজনটাও আমরা এখন পড়বো এখানে, ঠিক আছে? দেখ, অঙ্গ সংস্থানগত অভিযোজন। পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক, উন্নত ও স্থায়ী পরিবর্তনকেই বলে অঙ্গ সংস্থানগত অভিযোজন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? পরিবর্তিত পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের বাহ্যিক বা আভ্যন্তরীণ গঠনটাই যখন জীবদেহের গঠনটা যখন কিছু মডিফাই হবে, ঠিক আছে, তাহলে বাহ্যিক বা অভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক, উন্নত ও স্থায়ী পরিবর্তনকে, স্থায়ী প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। এক সুবিধাজনক, 2 উন্নত, 3 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্থায়ী পরিবর্তন, ঠিক আছে? স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? অঙ্গ সংস্থানগত অভিযোজন। উদাহরণ কি? ক্যাকটাসের অভিযোজন। মরু বা শুষ্ক অঞ্চলে অভিযোজিত উদ্ভিদ বলে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলা হয় এদেরকে, ঠিক আছে? জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট। এই অঞ্চলে কম জল পাওয়া যায় বলে জল নির্গমন রোধে ক্যাকটাসের পাতায় বিভিন্ন অভিযোজন দেখা যায়। ক্যাকটাসের পাতাগুলি কি হয়? প্রথমত অভিযোজিত হয়ে পাতা না থেকে কাটা হয়ে যায়, তাই না? অধিকাংশ ক্যাকটাসেই কি হয়? পাতার সংখ্যা কম হয় এবং তা আকারে ছোট হয়। বহু ক্যাকটাসে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। এর ফলে বাষ্পমোচনের মাধ্যমে যে জলের নির্গমন হয়ে যেত সেটা কি হচ্ছে? বাধাপ্রাপ্ত হচ্ছে। পাতা থাকলে বাষ্পমোচন হবে, জল বের হয়ে যাবে গাছ থেকে, তাই না? তো সেটাকে আটকানোর জন্য পাতার সংখ্যা কম হয়, পাতার সংখ্যা খুব ছোট হয় বেশিরভাগ ক্যাকটাসে। আর কিছু কিছু ক্যাকটাসে কি হয়? পাতাই থাকে না, সেগুলো কাটায় রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, এবার কি বলেছে? এছাড়া কাটা আত্মরক্ষাতেও সাহায্য করে। এবার দেখ, রুই মাছের পটকার অভিযোজন। রুই মাছ বা লেবিও রোহিতা, ঠিক আছে? বিজ্ঞানসম্মত নাম কি? লেবিও রোহিতা। এক প্রকার মুখ্য জলজ প্রাণী। কি যেন বলে এটা? বিজ্ঞানসম্মত নাম যখনই লিখবি নিচে এরকম করে দাগ দিবি আলাদা আলাদা করে, ঠিক আছে? ফার্স্ট লেটারটা সবসময় বড় হাতের হবে, স্পেস দিয়ে যে সেকেন্ডটা হবে, সেকেন্ড যে রোহিতা, লেবিও একটা কথা, রোহিতা আরেকটা কথা, ঠিক আছে? লেবিওতে একটা আন্ডারলাইন হবে, রোহিতাতে একটা আন্ডারলাইন হবে। আর ফার্স্ট ক্যাপিটাল লেটার হবে কি? শুধু ফার্স্টেরটা। সেকেন্ডের ফার্স্টেরটা দেখ স্মল লেটারেই কিন্তু আছে, রোহিতা। এগুলা নিয়ম বিজ্ঞানসম্মত নাম, এগুলা ভুল হলে গোটা বিজ্ঞানসম্মত নামটা লেখাই ভুল হয়ে যাবে। জলে বসবাসের জন্য রুই মাছের দেহে একাধিক জলজ অভিযোজন দেখা যায়। জলজ অভিযোজনের মধ্যে অন্যতম একটি অঙ্গ হলো পটকা, যেটি রুই মাছের উদরস্থৈতিক অঙ্গ বা ভেসে থাকার অঙ্গ হিসাবে কাজ করে। রুই মাছের উদর গহ্বরে শীর্ষভাগে পৌষ্টিক নালী ও বৃক্কের মধ্যবর্তী অঞ্চলে পটকা অবস্থান করে। তাহলে কোথায় অবস্থান করছে? রুই মাছের উদর গহ্বরে, প্রথম কথা। শীর্ষভাগে, উদর গহ্বরের কোথায়? শীর্ষভাগে, সামনের দিকটায়। পৌষ্টিক নালী আর বৃক্কের মধ্যবর্তী অঞ্চলে, পৌষ্টিক নালী আর বৃক্কের যে মাঝামাঝি জায়গা, সেখানে কি অবস্থান করছে? পটকা অবস্থান করছে। পটকায় বায়ুর পরিমাণ প্রয়োজন মতো পরিবর্তনের মাধ্যমে
মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব মানে কি ছিল, যে ডেনসিটিটা জলের তুলনায় জলের ডেনসিটির তুলনায় কত গুণ, বোঝা গেল? মানে এখন ডেনসিটিটা যদি জলের ডেনসিটির থেকে কম হয় তাহলে কি ভেসে যাবে, আর ডেনসিটিটা যদি তোর জলের ডেনসিটির থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে। এগুলো তোরা ভৌত বিজ্ঞানে পড়েছিস, তাই না, ছোট ক্লাসে। পটকায় বায়ুর পরিমাণ প্রয়োজন মতো পরিবর্তনের মাধ্যমে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তিত হতে পারে। জলের ওপরে ভাসতে হলে এই দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে, ফলে দেহ হালকা হয়, আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, আর মাছ জলে ভেসে ওঠে। শরীরের ভেতরে যখন গ্যাস হয়ে যাবে শরীরটা ফুলে যাবে, তাই না, ভেসে উঠবে, সোজা কথা। তাহলে কোথায় থাকছে এটা, দুটো প্রকোষ্ঠের মধ্যে যে অগ্রপ্রকোষ্ঠ আছে, অগ্রপ্রকোষ্ঠের রেড গ্রন্থিটা গ্যাস উৎপাদন করে মাছটাকে হালকা করে দিচ্ছে, মানে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দিচ্ছে, মানে ভাসিয়ে তুলছে। ফলে কি হচ্ছে, দেহ হালকা হয়, এটা বলেই দিলাম। পক্ষান্তরে জলের গভীরে ডোবার সময়ে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটি মিরাবিলি নামক রক্তজালক গুচ্ছ রেড গ্রন্থিতে উৎপন্ন গ্যাস কি শোষণ করে নেয়। তাহলে রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করছে আর শোষণ করছে কে, রেটি মিরাবিলি নামক রক্তজালক গুচ্ছ। আচ্ছা, ফলে দেহ এখন গ্যাসটাকে যদি টেনে নেয়, গ্যাসটা ধর শরীরের বাইরে বের হয়ে গেল, টেনে নিল, ঠিক আছে। এবার গ্যাস না থাকলে কি হলো, চিপসে গেল শরীরটা, তাহলে ভারী হয়ে গেল। গ্যাস থাকলে একটা বেলুনকে যখন ফুলাবি তখন সেটা উড়ে যাবে, তাই না, গ্যাস বেলুন। আর যখন ফুলাবি না তখন কি হবে, মাটিতেই থাকবে, তাই না। তো সেটাই হয় এখানে, ভারী হয়ে যাবে, গ্যাসটা যখন টেনে নেবে মানে ফুলাটা চিপসে যাবে, ভারী হয়ে গিয়ে আবার জলের গভীরে চলে যাবে, দেহ ভারী হবে, আপেক্ষিক গুরুত্ব বাড়বে, মাছটি জলের গভীরে যেতে পারবে। এবার কি বলেছে, পায়রার বায়ুথলির অভিযোজন। পায়রা, ঠিক আছে, বা কোলম্বা লিভিয়া একটি মুখ্য খেচর প্রাণী। খেচর প্রাণী মানে যারা উড়ে বেড়ায়। বায়ুতে ওড়বার জন্য পায়রার একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য হলো বায়ুথলি। এগুলি ব্রোঙ্কাস বা ক্লোম শাখা থেকে উৎপন্ন পাতলা পর্দাবৃত পেশি ও রক্তজালকবিহীন 9টি, কটি বললাম, 9টি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 9টি বায়ুপূর্ণ প্রকোষ্ঠ। তাহলে কি, ব্রোঙ্কাস বা ক্লোম শাখা থেকে উৎপন্ন। পায়রার যে তোর এই বায়ুথলিটা আছে কিসের থেকে উৎপন্ন, ব্রোঙ্কাস বা ক্লোম শাখা থেকে। এগুলো সব ওই আমাদের ফুসফুসে ব্রোঙ্কাস টোঙ্কাস যখনই পড়বি মনে রাখবে, ফুসফুস সংক্রান্ত, শ্বাস সংক্রান্ত জিনিস, ঠিক আছে, ব্রোঙ্কাস ব্রঙ্কিওল এসব। আচ্ছা, ব্রোঙ্কাস বা ক্লোম শাখা থেকে উৎপন্ন পাতলা পর্দাবৃত পেশি আর রক্তজালক বিহীন, পেশিও থাকবে না কোনো, রক্তজালকও থাকবে না, ওগুলো থাকলেই তো ভারী হয়ে যাবে, তাই না। তাহলে 9টি বায়ুপূর্ণ প্রকোষ্ঠ থাকে। দীর্ঘ সময় আকাশে উড়বার জন্য পায়রার প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। শক্তি উৎপাদনে যে অতিরিক্ত অক্সিজেন দরকার হয় তা পায়রার বায়ুথলি ফুসফুসকে সরবরাহ করে, অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করে পায়রার এই বায়ুথলি। উড়বার মুহূর্তে পায়রার দেহগহ্বরের আকার বৃদ্ধি পায়, এর ফলে বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হয়ে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে, ফলে বায়ুতে পায়রা সহজে ভেসে থাকতে সক্ষম হয়। তাহলে পায়রার এই যে ছবিটা আছে, তাই না, 9টা বায়ুথলির যে ছবি আছে, এই বায়ুথলিগুলো কি করছে, এক তো অক্সিজেন স্টোর করছে, অক্সিজেন স্টোর করে এনার্জি সাপ্লাই দিচ্ছে, আর 2 নাম্বার কি, ওটা যখন হাওয়া টানছে, তাই না, তাহলে হালকা হয়ে যাচ্ছে, শরীরটা ফুলে যাচ্ছে, তো হালকা হয়ে যাচ্ছে জন্য উঠতেও সাহায্য হচ্ছে, যত হালকা হবে তত উঠতে সুবিধা, তাই না। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল আমাদের অঙ্গসংস্থান এর অভিযোজন, অঙ্গসংস্থানগত অভিযোজন। অঙ্গসংস্থানগত অভিযোজনে আমরা কি কি পড়লাম, গাছের অভিযোজন পড়লাম, আর কি পড়লাম, কিছু প্রাণীর অভিযোজন পড়লাম। গাছের মধ্যে কি পড়লাম, ক্যাকটাসের পড়লাম, আর কি পড়লাম বল, আরেকটা কি গাছ পড়লাম, আমি নিজেও ভুলে গেছি, একটাই ছিল নাকি? আচ্ছা, ক্যাকটাস মানেই ওই ফণিমনসা, মানে এক ধরনের ক্যাকটাসই ফণিমনসা। আর কি বললাম, প্রাণীদের মধ্যে কি কি পড়ছি, রুই মাছ পড়লাম, পায়রা পড়লাম, ব্যাস। আরেকটা কিছু পড়লাম মনে হচ্ছে, রুই মাছ পায়রা ছাড়া পড়ছি না। আচ্ছা, তাহলে মনে রাখবি কোনটার আন্ডারে কি কি ছিল। হ্যাঁ, শারীরবৃত্তের আন্ডারে তাহলে 3টা, একটা ক্যাকটাস, 2 নাম্বার রুই মাছ, 3 নাম্বার কি পায়রা। এবার দেখ
অঙ্গসংস্থানগত আন্ডারে, এবার শারীরবৃত্তীয় আন্ডারে কি কি পড়বো দেখ। আগে শারীরবৃত্তীয় কাকে বলে দেখে নিই। পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতির সুবিধাজনক, উন্নত ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? শারীরবৃত্তীয় পরিবর্তন, শারীরবৃত্তীয় অভিযোজন বলে। তাহলে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো কি হবে? শারীরবৃত্তীয় অভিযোজন। আর অঙ্গসংস্থানের গত পরিবর্তনগুলো অঙ্গসংস্থানগত অভিযোজন। দেখ, আচরণগত যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু সহজেই মনে রাখা যাবে যে এটা আচরণ হয়, জীবের আচরণ কোনটা আর এগুলো শরীরের কোনটা বৈশিষ্ট্য, এটা তুই সহজেই করে নিতে পারবি, পার্থক্য করে নিতে পারবি। কিন্তু অঙ্গসংস্থানগত আর শারীরবৃত্তীয়র মধ্যে একটু কনফিউশন তৈরি হতে পারে। ওই জন্য এই দুটা ভালো করে আর কি উদাহরণগুলো মুখস্থ রাখবি, কার সঙ্গে কি। সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। সমুদ্রের উপকূলবর্তী বদ্বীপ অঞ্চলে জোয়ারের জল ধৌত ভূমিতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট প্রভৃতি লবণ বেশি থাকে। ঠিক আছে, সমুদ্রের ধৌত জলে কি কি বেশি থাকে? সোডিয়াম ক্লোরাইড, মানে যেই লবণটা আমরা খাই, তাছাড়াও ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়ামের বদলে খালি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দুটো, তারপর কি ম্যাগনেসিয়াম সালফেট মানে MgSO4 প্রভৃতি লবণ বেশি থাকে। মাটিতে লবণ বেশি থাকায় এই অঞ্চলের উদ্ভিদগুলি, অর্থাৎ হ্যালোফাইট যাদেরকে বলা হয়, ঠিক আছে, সমুদ্রের ধারে যেসব গাছ থাকে তাদেরকে হ্যালোফাইট বলা হয়, ঠিক আছে, যারা লবণ সহ্য করতে পারে, সহজে জল শোষণ করতে পারে না। ঠিক আছে, এই মাটিতে তাহলে হ্যালোফাইট উদ্ভিদগুলি কেন জল শোষণ করতে পারছে না সহজে? মাটিতে খুব লবণ থাকে জন্য জল শোষণ করতে পারছে না। এবার কি বলছে? এই মাটিতে জল শোষণ কম হয় বলে একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। মানে মাটিটাই কিন্তু পুরা জল, কাদা কাদা মাটি, কিন্তু সেটা ওই গাছের জন্য কাজে লাগছে না। মাটিতে এতই লবণ আছে যে জলটা গাছটা টানতে পারছে না মাটিতে লবণ থাকার জন্য। ঠিক আছে, সেই জন্য এটা আর্দ্র মাটি হলেও শারীরবৃত্তীয়ভাবে কি সেটা শুষ্ক মাটি, শরীরের কোনো কাজে লাগছে না, শরীরের জন্য শুষ্ক। যতই জল থাকুক শরীরের জন্য সেই জল কাজে লাগছে না জন্য শরীরের জন্য শুষ্ক, এই জন্য শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় একে। বলেছে, বোঝা গেল? এই মাটিতে জল শোষণ অসুবিধাজনক বলে সুন্দরী গাছে জল নির্গমনের শারীরবৃত্তীয় পদ্ধতিগুলির অভিযোজন দেখা যায়। যেমন মূলের অভিযোজন। এই অঞ্চলের মাটি লবণাক্ত হওয়ায় সুন্দরীর মূল মাটির স্বল্প নিচেই বিস্তৃত থাকে। মাটি কর্দমাক্ত ও বাতাবাকাশ মানে ওই বাতাসের কথাই বলেছে, বাতাবাকাশবিহীন হওয়ায় মাটিতে অক্সিজেন সরবরাহও কম থাকে। ঠিক আছে, এবার কি বলেছে? তাই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্যে শাখা প্রশাখাগুলি, মানে মূলের যে শাখা মূল যেগুলো আছে সেগুলি কি করে? অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরে উঠে আসে। এই ধরনের মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। ইংলিশ নামটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। নিউম্যাটোফোর কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1 নম্বরের আসতেই পারে, 2 নম্বরেরও আসতে পারে। আচ্ছা, শ্বাসমূলের গায়ে অক্সিজেনের জন্য কি শ্বাসছিদ্র বা নিউম্যাথড থাকে। নিউম্যাটোফোর আর নিউম্যাথড কিন্তু আলাদা আলাদা জিনিস, মানে একটার মধ্যে আরেকটা থাকে। ঠিক আছে, এছাড়াও এদের মূলের ত্বকে বা এপিব্লেমাতে এবং অধস্তক বা হাইপোডার্মিস পুরু হওয়ার জন্য অন্তঃঅভিস্রবণের মাধ্যমে জল শোষিত হওয়ার সময় অতিরিক্ত লবণ শোষণ বাধাপ্রাপ্ত হয়। কি বলেছে? এছাড়াও মূলের ত্বক আর অধস্তক মানে ত্বকের ভেতরের পার্ট আর কি, এগুলো সব। ঠিক আছে, মূলের ত্বক আর অধস্তক এগুলো কি মোটা হয় জন্য জলটা যখন টানে লবণটা বাইরেই থেকে যায় আর জলটা ভেতরে চলে যায়। ঠিক আছে, অন্তঃঅভিস্রবণের মাধ্যমে জল যখন টানছে তখন কি হচ্ছে? অতিরিক্ত লবণ শোষণ বাধাপ্রাপ্ত হয়, যেহেতু চামড়াটা মোটা হয়। চামড়া মোটা, তাই লবণ বাইরে থাকছে, জলটা ভেতরে চলে যাচ্ছে সহজে, সোজা কথায়। ঠিক আছে, সুন্দরী গাছের মূলের অভিযোজন হলো যেটা অক্সিজেন সরবরাহতে সাহায্য করছে, তাই না? মাটির থেকে যে জল টানবে, জলের মধ্যে তো অক্সিজেনও থাকে, তাই না? H2O অক্সিজেনও থাকে, তো সেই জলটা টানে বাধাপ্রাপ্ত হচ্ছে, জন্য জল না নিয়ে অন্যভাবে অক্সিজেনটা টানার চেষ্টা করছে গাছ। কিভাবে? সেটা ডিরেক্ট মূল দিয়ে এই অক্সিজেন টানছে বাতাসের মাধ্যমে। আর কি হচ্ছে? মূলের ত্বকগুলো যেহেতু পুরু হচ্ছে, সেই জন্য
জলও যেটুক টানছে, জল তো বেশি টানতেই পারছে না মাটিতে লবণ বেশি জন্য, যেটুকু জল টানছে তার মধ্যে চামড়াগুলো মোটা হয়, লবণগুলো বাইরেই থেকে যাচ্ছে, ভালো করে ফিল্টার করে জলটা নিয়ে নিচ্ছে। এবার কি বলছে, কাণ্ডের অভিযোজন। কাণ্ডের শাখা প্রশাখার বিভিন্ন অঙ্গের কোষে উপস্থিত ভ্যাকুওলের মধ্যে, ভ্যাকুওল মানে কি, কোষ গহ্বর, ঠিক আছে, অতিরিক্ত লবণ এরা সঞ্চিত করে রাখে। মানে যেই লবণটা ওখানে তো লবণ বেশি, জলটা ভালো করে টানার সত্ত্বেও কিছু কিছু লবণ তো ঢুকেই যাচ্ছে, সেই লবণগুলো কী করছে, দেহের কোষের মধ্যে যে ফাঁকা জায়গা আছে সেখানে স্টোর করে রাখছে। দেহে লবণ সঞ্চয়ের পরিমাণ মাত্রাতিরিক্ত হলে এরা বাকল বা মোচনের মাধ্যমে অতিরিক্ত লবণ নির্গত করে থাকে। বোঝা গেল? গাছের ছাল উঠে যায় না, সেই ছালগুলো কখন ওঠে, যখন লবণ বেশি হয়ে যায় তখন লবণগুলো ছালের মধ্যে দিয়ে দেয় আর ছালগুলো খসে পড়ে যায়। আচ্ছা, এবার কি, পাতার অভিযোজন। জল শোষণের মাধ্যমে গৃহীত অতিরিক্ত লবণ পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমেও নির্গত হয়ে থাকে। অনেক সময় উদ্ভিদের পাতায় সঞ্চিত অতিরিক্ত লবণকে পত্রমোচনের সাহায্যে কি রেচিত করে দেয়, পাতায় ঝরিয়ে দেয়, পাতার মধ্যে লবণ হয়ে গেল পাতায় ঝরিয়ে দেয়। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, আমাদের সুন্দরী গাছের ক্ষেত্রে সমস্যাটা কি, জল খেতে পাচ্ছে না, প্রচুর ওখানে জল আছে তবু মাটিতে যেহেতু লবণ বেশি, তাই না, তো লবণ বেশি হয়, জলটা টানতে পারছে না। এর জন্য আমরা কি দেখলাম, মূলের কিছু পরিবর্তন হচ্ছে, কিছু কাণ্ডের পরিবর্তন হচ্ছে, কিছু পাতার পরিবর্তন হচ্ছে। মূলটা কি হচ্ছে, শ্বাসমূল তৈরি হচ্ছে, যেটা জলের বদলে ডিরেক্ট অক্সিজেন টানছে, 1 নাম্বার। 2 নাম্বার কি দেখছি, মূলের যে চামড়াগুলো হচ্ছে অধস্তক আর তোর যে এমনি ত্বকটা, দুটাই কি হচ্ছে, এত মোটা হচ্ছে যে জলটা টানার সময় অলরেডি কিছু লবণ ফিল্টার হয়ে বাইরে চলে যাচ্ছে, তাই না। এবার মূল থেকে কাণ্ডে চলে আসলো। কাণ্ডেতে কি দেখছি আমরা, কাণ্ডের মধ্যে কোষ দিয়ে কাণ্ড তৈরি, তো কাণ্ডে প্রচুর আছে, প্রচুর কোষ আছে, কোষের মধ্যে কোষ গহ্বর আছে, সেখানে এক্সট্রা লবণগুলো সঞ্চিত করে রাখছে। আর কাণ্ডের ওই যখন লবণটা বেশি হয়ে যাচ্ছে, বাকল বা ছাল, যে ছালটা যখন ঝরে যাচ্ছে তখন সেটার মধ্যে থেকে এক্সট্রা লবণগুলো চলে যাচ্ছে। বোঝা গেল? এবার চলে যায় পাতায়। পাতার মধ্যে কি হলো, পাতার মধ্যে লবণ গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে, সেখানে পাতা সঞ্চয় করে রাখছে। এছাড়াও কি করছে, পাতা ঝরিয়ে দিচ্ছে, কখনো কখনো যদি পাতায় বেশি লবণ হয়ে যায় পাতাও ঝরিয়ে দিচ্ছে। তাহলে আমাদের লবণও কমে গেল, 2 নাম্বার কি, আমাদের জল আর অক্সিজেন পাওয়াও হয়ে গেল। সুন্দরী গাছের তাহলে শারীরবৃত্তীয় অভিযোজন আমাদের হয়ে গেল, তাই না। এবার উটের কথায় চলে আসি, সেটা হচ্ছে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য কি কি অভিযোজন দেখা যায়। মরু অভিযোজনের একটি আদর্শ উদাহরণ হলো উট। জলক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হলো, উটের দেহের তাপমাত্রা বাহ্যিক তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয় ও ঘামক্ষরণ রোধ করে। 49 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও এদের দেহে প্রায় ঘাম উৎপন্ন হয় না বললেই চলে। আমাদের দেহের টেম্পারেচার কি সবসময় ফিক্সড থাকে, তাই না, 98 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু কি হয়, উটের যে টেম্পারেচার আছে সেটা চেঞ্জ হয় সব সময়, বাইরে গরম ও শরীরও গরম হয়ে যাচ্ছে, বাইরে ঠান্ডা ও শরীরও ঠান্ডা হয়ে যাচ্ছে। বোঝা গেল? 2 নাম্বার কি বলেছে, এদের নিঃশ্বাস ত্যাগের সময় জলীয় বাষ্প পরিত্যাগ হয়, যা নাসাপথে বিন্যস্ত মিউকাস তলের দ্বারা জল শোষণের মাধ্যমে পুনঃশোষিত হয় ও দেহে পুনরায় ফিরে আসে। আমরা যে নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাসের সঙ্গেও কিন্তু এই যে বায়ু যে ছাড়ছি এর সঙ্গে কিছু জলীয় বাষ্প আমাদের বের হয়ে যাচ্ছে শরীর থেকে, জল কমে যাচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে প্রত্যেক সেকেন্ডে, ঠিক আছে। তো জল চলে যাচ্ছে শরীর থেকে, উটেরও এরকম করে চলে যাচ্ছে, তাই না। কিন্তু ওদের এই জলটাই আবার নিঃশ্বাসের মাধ্যমে যেটা জল বের হয়ে যাচ্ছে জলীয় বাষ্পটা, সেটা টেনে নিচ্ছে, ওদের এরকমই একটা সিস্টেম আছে, ঠিক আছে। এবার কি, উটের 2 নাম্বার হয়ে গেল, 1 নাম্বার হয়ে গেল। এবার কি বলেছে, উটের কুজে সঞ্চিত কি থাকে, উটের কুজে ফ্যাট থাকে, তাই না। ফ্যাটের জারণের দ্বারা জল আর শক্তি উৎপন্ন হয়, যা তারা ব্যবহার করতে পারে। উট প্রায় 36 লিটার অবধি জল পান করতে পারে ও এই জল এরা পাকস্থলিতে সঞ্চিত করতে সক্ষম হয়। বোঝা গেল? তাহলে কুজে কি থাকে, কুজের মধ্যে চর্বি থাকে, চর্বিটা পরবর্তীকালে ভেঙে শক্তি আর জল উৎপাদন করে। আর ডিরেক্ট জল কোথায় স্টোর হয়, পাকস্থলিতে। কুজে কিন্তু জল থাকে না, কুজে থাকে চর্বি আর জল থাকে পাকস্থলিতে, ঠিক আছে, যেখানে 36 লিটার অবধি জল টেনে রাখতে পারে তারা। আচ্ছা, এবার কি বলেছে যে উটের গাঢ়মূত্র ত্যাগ, ঠিক আছে,
উটের যখন তারা মূত্র ত্যাগ করে সেটা কি হয়, মূত্রের মাধ্যমে তো জল নির্গত হয়ে যাবে শরীর থেকে, সেই জন্য সেটা গাঢ় হয়, যাতে জল আরও যতটা কম পারা যায় জল বের হয়। ঠিক আছে। উটের আরবিসির অভিযোজনগত পরিবর্তন। মরু অঞ্চলে জলাভাবের সাথে মানিয়ে নিতে উটের আরবিসির কিছু অভিযোজনগত পরিবর্তন দেখা যায়। দীর্ঘদিন ধরে জল না পান করার পর অধিক পরিমাণে জল পান করে আরবিসি কি জলস্ফীতির ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু উটের ক্ষেত্রে আরবিসির আকার প্রায় 240% পর্যন্ত বৃদ্ধি হতে সক্ষম, যা সাধারণ প্রাণীর ক্ষেত্রে মাত্র 150%। বেশি হলেই ফেটে যায়, উটের ক্ষেত্রে 240% পর্যন্ত হতে পারে। ঠিক আছে। উটের আরেকটা কি বলেছে, উটের আরবিসি ডিম্বাকার হয় বলে জলবিহীন অবস্থাতেও সরু রক্তজালক দিয়ে সহজেই প্রবাহিত হতে সক্ষম। তাহলে আমরা কি কি বললাম বল শারীরবৃত্তীয় অভিযোজনে, বল কি কি বললাম? সুন্দরী গাছের করলাম, আর করলাম কি উটের। আর তোর শরীর স্থানে কি কি ছিল? রুই মাছ ছিল, ক্যাকটাস ছিল, পায়রা ছিল, তাই না? তাহলে ক্যাকটাস, পায়রা, রুই মাছ হচ্ছে শারীরবৃত্তীয়, আর শারীর স্থানে কি হচ্ছে? উট আর সুন্দরী গাছ। অঙ্গসংস্থানগত, শারীর স্থানে অঙ্গসংস্থান। আচ্ছা, শারীরবৃত্তীয়তে কি হচ্ছে? বৃত্ততে মনে রাখবি যে ওই উটটা পেটটা কেমন হয়? গোল, তাই না? গোল, কুচটা বড় হয়, ওই জন্য গোল টাইপের লাগে দেখতে। এখান থেকে মনে রাখবি বৃত্ত থেকে শারীরবৃত্তীয়। উটটা তাহলে মুখস্থ থাকছে, উটটা। আর আমরা বলি না একদম সুন্দর গোলটা যে যত ভালো গোল রাখতে পারে আমরা বলি কি সুন্দর গোল হয়ে আছে, ওখান থেকে মনে রাখবি সুন্দরী গাছ, গোল থেকে শারীরবৃত্তীয়, মনে রাখার পদ্ধতি বলছি। ঠিক আছে। তাহলে শারীরবৃত্তীয়তে কি কি হলো? শারীরবৃত্তীয় মানে বৃত্ত মানে গোল মানে সুন্দর গোল, সুন্দরী গাছ। আর কি উটের কুচটা কি হয়? গোল হয়, গোল টাইপের হয়, ওই জন্য উট আর সুন্দরী গাছ কি হয়ে গেল? শারীরবৃত্তীয়। আর বাকি যেগুলো পড়ে থাকলো ওগুলো কি? ওই অঙ্গসংস্থানগত, তাই না? রুই মাছ বল, তুই ক্যাকটাস বল, বা আরেকটা কি ছিল? পায়রাই বল। বোঝা গেল? মুখস্থ হয়ে গেল। বৈশিষ্ট্যগুলো ভালো করে মুখস্থ করতে হবে। আর যেটা আচরণগত সেটা দেখবি পড়লেই নিজের থেকেই মনে থাকবে যে কোনটা আচরণগত। তাহলে উটের মধ্যে কি কি পরিবর্তন করলাম আমরা বলে নিই একবার, তাই না? কি কি বললাম বল? এক হচ্ছে দেহের টেম্পারেচারটা চেঞ্জ হবে, গরমের সময় গরম হবে, ওই জন্য 49 ডিগ্রিতেও ঘাম উৎপন্ন হবে না। ঠিক আছে। তারপর কি নিঃশ্বাস ত্যাগের সময় জলীয় বাষ্পটা যাতে ত্যাগ না হয়ে যায় সেই জন্য কি মিউকাস পর্দা থাকে, সেটা আবার জল টেনে নেয়। উটের কুজ আছে একটা, আর একটা কি পাকস্থলী। কুজের মধ্যে ফ্যাট সঞ্চয় হয়, পাকস্থলীতে জল সঞ্চয় হয়, তাই তো? আর কি মূত্র ত্যাগ যেটা ছিল, মূত্রটা গাঢ় হয়, সেই জন্য জল অপচয় হ্রাস পায়। আর আরবিসি কি হয়? আরবিসিটা ওই যে যখন জল নাই তখন পুরা শুষ্ক টাইপের হয়ে যাবে, তাই না? জল পেলে কি ফুলে যাবে, তো ফুলে গিয়ে নর্মাল প্রাণীর ক্ষেত্রে কি 150% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তারপর ফেটে যায়। কিন্তু এদের ক্ষেত্রে 240% অবধি বৃদ্ধি পেতে পারে, মানে অনেকটা বড় হয়ে যেতে পারে ফুলে। ঠিক আছে। আর যখন তোর যখন জল কম থাকে তখন কি রক্তজালকগুলো ছোট হয়ে যায়, ছোট জায়গার মধ্যে যাওয়ার জন্য আরবিসিগুলোর আকৃতি কেমন হয়ে যায় বল? ডিম্বাকার, ওই জন্য সহজেই ছোট জায়গার মধ্যে দিয়ে যেতে পারে। আমাদের আরবিসিগুলো কেমন হয়? চ্যাপ্টা টাইপের হয়। এই হাজমুলা দেখেছিস না? একদম হাজমুলার মতো হয় আরবিসিগুলো। আচ্ছা, উটের প্লাজমা পর্দায় অন্তর্নিহিত প্রোটিনের ঘনত্ব। আচ্ছা, উটের প্লাজমা পর্দায় কি বলছে? আরবিসির প্লাজমা পর্দায় আরবিসি যেটা আছে সেটার যে পর্দা আছে সেখানে কি অন্তর্নিহিত প্রোটিনের ঘনত্ব অনেক বেশি হওয়ায় পর্দাটি দৃঢ় হয়, ফলে বেশি জল শোষণ ঘটলেও সেটা ফাটে না। ঠিক আছে। এছাড়া উটের আরবিসিতে হিমোগ্লোবিনের ঘনত্বও অনেক বেশি থাকে, যা জলস্ফীতি ও জলহীনতা উভয় ক্ষেত্রেই আরবিসিকে রক্ষা করে। তাহলে কি দেখলাম আমরা? প্রোটিন বেশি থাকে, অন্তর্নিহিত প্রোটিন বেশি থাকে ওই আরবিসির পর্দায়। আরেকটা কি দেখলাম? হিমোগ্লোবিনের ঘনত্ব বেশি থাকে। 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, তাই না? আচ্ছা, এবার আচরণগত বৈশিষ্ট্যতে অভিযোজনে চলে আসি। জিনগত অথবা শিখন নির্ভর যে ক্রিয়ায় জিনগতও হতে পারে, মানে কিছু আচরণ দেখা গেল বাবা মায়ের মধ্যে আছে, সন্তানের মধ্যেও কিছু আচরণ আমরা লক্ষ্য করি, তাই না?
তো সেটা জিনগত হতে পারে, আর কি হতে পারে শিখন নির্ভর, বা আমরা শিখে শিখে কিছু, যেমন সাইকেল চালানোটা আমরা শিখে গেছি, তাই না? সেগুলো কি শিখন নির্ভর। যে ক্রিয়ার দ্বারা কোনো জীব তার বেঁচে থাকা ও জননের সম্ভাবনা বৃদ্ধি করে তাকেই কি বলা হচ্ছে? আচরণগত অভিযোজন বলা হচ্ছে। শিম্পাঞ্জির সমস্যা সমাধান। দেখ, শিম্পাঞ্জি কি বলেছে? উন্নত ও বুদ্ধিমান প্রাণী, ঠিক আছে? তারা বিভিন্নভাবে তাদের দৈনন্দিন সমস্যা সমাধান করে। যেমন উইপোকা শিকার। শিম্পাঞ্জিরা সোজা এবং সরু গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডালের পাতাগুলি ছিঁড়ে ফেলে। সেই ডালটি সেই ডালটি উইয়ের ঢিপিতে ঢুকিয়ে গর্ত করে। এই ডালটিকে ফিশিং টুল বলা হয়। এই সরু ডালটির গা বেয়ে উইপোকাগুলি সারিবদ্ধভাবে বেরিয়ে এলে শিম্পাঞ্জিরা তাদের খাদ্য হিসাবে ভক্ষণ করে। তাহলে দেখ শিম্পাঞ্জির কত বুদ্ধি, দেখেছিস? এবার কি বাদাম ভেঙে খাওয়া, বাদামের খোল ভেঙে খাওয়া। শিম্পাঞ্জিরা প্রাকৃতিক হাতুড়ি ও নেহাই প্রভৃতি ব্যবহার করে বাদামের খোলা ভাঙে। নেহাই হলো শক্ত পাথরের পাটাতন বিশেষ, যাতে বাদাম রেখে শক্ত গাছের ডাল বা পাথরকে হাতুড়ির মতো চালিয়ে তারা কি করে? বাদামটা ফাটায় আর খায়। বোঝা গেল? ছবিও দিয়ে দিয়েছে কি সুন্দর। এবার ভেষজ ঔষধ ব্যবহার। শিম্পাঞ্জিরা কি করে? কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ গুণসম্পন্ন বিভিন্ন উদ্ভিদের পাতা খাদ্য হিসাবে গ্রহণ করে। ভাবতে পারছিস কত বুদ্ধি? ডাক্তারিও করে নিচ্ছে নিজেরা। এছাড়া কি বলেছে? অ্যাসপিলিয়া রুডিস এবং আরও 19টি ভেষজ গাছের পাতা এরা ঔষধি হিসাবে ব্যবহার করে থাকে। তাহলে যেসব টোটাল 20টা ভেষজ গাছ এরা জানে, 20টা ওষুধের খবর এরা জানে, প্রাকৃতিক ওষুধের, তাই না? তাদের মধ্যে একটা নাম দিয়েছে কি? অ্যাসপিলিয়া রুডিস। আচ্ছা, এবার কি? মৌমাছিদের বার্তা প্রদান। মৌমাছি একটি সামাজিক জীব, জানিস তো? মানুষের মতো এটাও সামাজিক জীব। আচ্ছা, মৌমাছিদের বার্তা আদান প্রদান অত্যন্ত উন্নত মানের প্রক্রিয়া। মূলত স্কাউট নামক কর্মী মৌমাছিরা খাদ্যের সন্ধান পেলে মৌচাকে ফিরে আসে এবং বিশেষ মহড়া প্রদর্শন করে, যাকে মৌ নৃত্য বলা হয়। এই নৃত্যের প্রকৃতির ওপর নির্ভর করে ফোরেজার নামক কর্মী মৌমাছিগুলি খাদ্য সংগ্রহে বের হয়। তাহলে স্কাউট মৌমাছিরা কি করছে? স্কাউট মৌমাছিরা প্রথমে খাবারটা খুঁজতে যায়, আর খোঁজা হয়ে গেলে এরা নাচ করে মৌচাকের সামনে এসে। তারপর কি হয়? ফোরেজার যারা আছে তারা চলে যায় আর মধু সংগ্রহ করে, ঠিক আছে? স্কাউট মৌমাছিদের মৌনৃত্য থেকে, তাহলে মৌনৃত্যটা কারা করে? স্কাউটরা, ঠিক আছে? আর সিগন্যাল কারা পায়? ফোরেজাররা। দুটাই কি? কর্মী মৌমাছি। দুটাই কি বললাম? কর্মী মৌমাছি, তাই না? মৌচাক থেকে ফোরেজাররা নানা রকম তথ্য জানতে পায়। মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ জানতে পায়, কোন দিকে খাওয়ার আছে। খাদ্যের উৎসের দূরত্ব জানতে পায়, কত দূরে আছে খাদ্যের উৎসটা। এবং খাদ্যের ঘ্রাণ ও খাদ্যের উৎসের দূরত্ব অনুযায়ী স্কাউটদের 2 প্রকার মৌনৃত্য দেখা যায়। যেমন কি? খাদ্যের উৎস দূরে হলে স্কাউট মৌমাছিরা মৌচাকে ফিরে এসে বিশেষ নৃত্য পরিবহন করে, যেটা 8-এর মতো দেখতে। ইংরেজি অক্ষর যে 8-এর মতো দেখতে, ঠিক আছে? এটা কি? যখন তোর খাদ্যের উৎসটা দূরে, 8, তখন 8 মানে দূরে। একই সঙ্গে তাদের উদরও আন্দোলিত হয়, মানে পেটগুলোও আন্দোলিত হতে থাকে ক্রমশ, ঠিক আছে? এই নৃত্যকে কি বলা হয়? ওয়াগল ডান্স। ওয়াগল মানে আন্দোলন, মানে দোলা। মৌমাছিটি কিভাবে নাচছে ও কতক্ষণ ধরে নাচছে তার উপর ভিত্তি করে মৌমাছিরা মৌচাক ছেড়ে বেরিয়ে যায়। খাদ্যের উৎস কাছে হলে তারা ক্ষুদ্র চক্রাকারে নৃত্য শুরু করে এবং খাদ্যের উৎসের দিকে ধাবিত হয়। একে রাউন্ড ডান্স বলে। তাহলে একটা ওয়াগল ডান্স 8-এর মতো যেটা, সেটা কি হয়ে গেল? ওয়াগল ডান্স। আর স্কাউটরা ওয়াগল ডান্স করছে, আর স্কাউটরা কি করছে? রাউন্ড ডান্স করছে। কাছে হলে মনে রাখবে, কাছে হলে একটা গোল, আর দূরে হলে কি? 2টা গোল, মানে 8। আচ্ছা, আর কি পড়বেন? শেষ যা।